প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা আলোচনা করব গবেষণা পদ্ধতি নিয়ে। সমাজবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ আলোচনা হচ্ছে এই গবেষণা পদ্ধতি। আমরা গবেষণা পদ্ধতির মধ্যে সর্বপ্রথম জানব দার্শনিক পদ্ধতি। পদ্ধতির ইংরেজি শব্দ হচ্ছে মেথড। আমরা পদ্ধতির ইংরেজি শব্দ হচ্ছে মেথড। এটি এসেছে মেটা এবং ভোটস থেকে, যা হচ্ছে পথ নির্দেশক, বা এটাকে বলতে পারি আমরা সম্পর্কিত পথ। তো আমরা এখন জানি হচ্ছে দার্শনিক পদ্ধতি। দার্শনিক পদ্ধতি হচ্ছে সমাজবিজ্ঞানের সর্বাধিক প্রাচীন একটি পদ্ধতি। এই পদ্ধতি নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন যে দুজন সমাজবিজ্ঞানী বা সমাজ দার্শনিক, আমরা যেটাই বলি না কেন, এর মধ্যে হচ্ছেন অগাস্ট কোট ও হচ্ছে আরেকজন হচ্ছে স্পেন্সার। সর্বপ্রথম দার্শনিক পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এরপর হচ্ছে আলোচনা করেন তারপর দার্শনিক পদ্ধতি হচ্ছে মানে সমাজবিজ্ঞানী, একজন সমাজবিজ্ঞানী থাকবেন যে কিনা মানে সব কিছু দার্শনিকের মতো করে চিন্তা করে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাবেন। আমরা বলতে পারি কোনো বস্তুর বিষয়, কোনো একটি সুনির্দিষ্ট একটা বস্তু, যেরকম একটা, এটা হচ্ছে মার্কার। আমরা এটা বলতে পারি কোনো একটি বস্তু, বিষয়, সমাজ বা ব্যক্তিকে বিশেষভাবে অনুধাবনের চেষ্টা করবে। এটাকে চেষ্টা করবে কি দার্শনিকরা, এটা অনুধাবনের চেষ্টা করবে। এটা হচ্ছে অনুমিত সিদ্ধান্তের মাধ্যমে কতগুলো অপ্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থাকে সত্য বলে তুলে ধরবে। এটা হচ্ছে আমরা এখানে পৌঁছাবো হচ্ছে আরোহ পদ্ধতির মাধ্যমে। মানে সমাজবিজ্ঞানের দার্শনিক, যে দার্শনিক বা সমাজবিজ্ঞানী হবেন, সেটা আরোহ পদ্ধতির মাধ্যমে একটি সিদ্ধান্তে উপনীত হবে। এটাই হচ্ছে মূলত দার্শনিক পদ্ধতি। এরপর আমরা আসবো ঐতিহাসিক পদ্ধতি নিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 নম্বরটা হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি। ঐতিহাসিক পদ্ধতি, ঐতিহাসিক মানে অতীত। এখানে বোঝাই যাচ্ছে ঐতিহাসিক লেখাটা থেকেই আমরা বুঝতে পারতেছি এটা অতীত নিয়ে আলোচনা করে। ইতিহাস বর্ণনার ভিত্তিতে অতীত ঘটনা, আমরা কি বলবো, ইতিহাস, যেহেতু ঐতিহাসিক কথাটা আছে, তার মানে কি এখানে ইতিহাস মানে জড়িত। ইতিহাস বর্ণনার ভিত্তিতে অতীত ঘটনা সম্পর্কে যুক্তিনির্ভর গবেষণা প্রচেষ্টাকে আমরা ঐতিহাসিক পদ্ধতি হিসেবে ধরে নিতে পারি। ঐতিহাসিক পদ্ধতি মূলত এসেছে যে দুটি ধারা থেকে। একটা হচ্ছে ইতিহাসের বিবর্তনবাদ, আর একটি হচ্ছে দর্শন। এই দর্শন এবং ইতিহাসের বিবর্তনবাদ থেকেই ঐতিহাসিক পদ্ধতি মূলত এসেছে। এটির যদি উৎস হিসেবে আমরা ধরে নেই, ঐতিহাসিক পদ্ধতির উৎস, আমরা উৎসগুলো একটু জেনে নেই। এর উৎসগুলো হচ্ছে প্রশ্নপত্র হতে পারে, প্রশ্নপত্র। এর উৎসের মধ্যে আছে প্রশ্নপত্র, চিঠিপত্র, রোজনামচা, তারপরে হচ্ছে বিভিন্ন নথিপত্র ইত্যাদি। তার মানে আমরা ঐতিহাসিক পদ্ধতি সম্পর্কে একটু জানলাম। এরপর আমরা জানবো কেস স্টাডি বা ঘটনা অনুধান পদ্ধতি। কেস স্টাডি, বা তিন নম্বরটা কি, কেস স্টাডি বা ঘটনা অনুধান পদ্ধতি। এখানে কেস স্টাডি হচ্ছে একটি ইংরেজি শব্দ, এর বাংলাটা হচ্ছে ঘটনা অনুধান পদ্ধতি।
আমরা এটাকে সহজভাবে বলতে পারি কোনো একটি সামাজিক একক সম্পর্কে, মানে একক, এখানে মূল থিমটা হচ্ছে একটি একক থাকবে, কোনো একটি সামাজিক একক সম্পর্কে সুগভীর পর্যালোচনা। মানে কেস স্টাডিটা হচ্ছে কোনো একটি একক সম্পর্কে সুগভীর পর্যালোচনা থাকতে হবে। তারপরে কি গবেষক কি করবেন, এটা কিভাবে সম্পন্ন করবেন, এই একক কেস স্টাডি বা গবেষণা অনুসন্ধান পদ্ধতিটা কিভাবে সম্পন্ন করবেন। গবেষক এখানে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নিতে পারেন, প্রশ্নপত্র, জীবন বৃত্তান্ত ইত্যাদি কৌশলগুলো ব্যবহার করে এই কেস স্টাডি পদ্ধতি সফলভাবে পর্যালোচনা করতে পারেন। এরপর আমরা আসবো হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। আসলে পর্যবেক্ষণ পদ্ধতিটা কি, প্রথমে আমাদেরকে জানতে হবে পর্যবেক্ষণ পদ্ধতিটি হচ্ছে বিশেষ উদ্দেশ্য। পর্যবেক্ষণ, এখানে আমরা বুঝতে পারতেছি কোনো একটি বিষয় নিয়ে পর্যালোচনা করতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে, এটাকেই মানে সংক্ষেপে আমরা এটাই বুঝতেছি পর্যবেক্ষণ কথাটার মাধ্যমে। কিন্তু এটা হচ্ছে বিশেষ উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট কোনো ঘটনা বা বস্তু সুশৃঙ্খলভাবে অবলোকন বা নিরীক্ষণ করাকে পর্যবেক্ষণ পদ্ধতি বলা হয়। পর্যবেক্ষণ পদ্ধতিটা হচ্ছে দুই প্রকার। আমরা কিভাবে, একটা হচ্ছে অংশগ্রহণমূলক আর একটা হচ্ছে অংশগ্রহণহীন। পর্যবেক্ষণমূলক পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে অংশগ্রহণমূলক আর একটা হচ্ছে অংশগ্রহণহীন। তারপরে হচ্ছে একাধিক পদ্ধতির সংমিশ্রণ। এই পর্যবেক্ষণ পদ্ধতিটা শুধুমাত্র একটি পদ্ধতি নয়, এই পদ্ধতিটা হচ্ছে একাধিক পদ্ধতির সংমিশ্রণ। তো আমরা এবার জানবো জরিপ পদ্ধতি কি। জরিপ পদ্ধতি, জরিপ কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু সরেজমিনে দেখা। জরিপ কথাটির অর্থ কি? কোনো কিছুকে সরেজমিনে দেখা, পরিমাপ করা বা নিরূপণ করা। জরিপ পদ্ধতির সাহায্যে সামাজিক চিত্র লাভ করা সম্ভব। একমাত্র জরিপ পদ্ধতি ব্যবহার করে আমরা সামাজিক চিত্র লাভ করতে পারি। আমরা জরিপ পদ্ধতিকে আরো একটি নামে ডাকতে পারি, অন্য একটি নাম আছে, এর নাম হচ্ছে, সেটা হচ্ছে মৌলিক পদ্ধতি। জরিপ পদ্ধতিকে আমরা কি বলতে পারি? মৌলিক পদ্ধতি হিসেবেও আখ্যায়িত করতে পারি। এরপর আমরা আলোচনা করব তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতিটা হচ্ছে সাম্প্রতিক বিষয় এবং অতীত বিষয় নিয়ে হচ্ছে মূলত যে তুলনা করা হবে একটার সাথে অপরটির, এবং এটার সামঞ্জস্যটা কি হবে আসলে, এটাই হচ্ছে মূলত তুলনামূলক পদ্ধতি। আমরা জানবো সাম্প্রতিক কোনো সামাজিক অবস্থা, সাম্প্রতিক মানে বর্তমান সময়ে কোনো সামাজিক অবস্থা অতীতে কেমন ছিল তা এবং বর্তমান সময়ের অবস্থা কি সেসব জেনে এর অতীত ও বর্তমানের তুলনামূলক যে আমরা পর্যালোচনা করব, এটাই হচ্ছে মূলত তুলনামূলক মানে পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি হচ্ছে অতীতের একটা বর্তমান এবং অতীতের অবস্থাকে কেন্দ্র করে বর্তমান সমসাময়িক যে পরিস্থিতি, এটাই হচ্ছে মূলত তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতির মাধ্যমে সবচেয়ে বড় যে বিষয়টা ফুটে ওঠে সেটা হচ্ছে সমাজের সাদৃশ্য ও বৈসাদৃশ্যটা এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়। এজন্য গবেষণা পদ্ধতিতে তুলনামূলক পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এরপর আমরা আসবো পরীক্ষণ পদ্ধতি। পরীক্ষণ পদ্ধতি, এখানে পরীক্ষণ
আমরা বলতেছি পরীক্ষা নিরীক্ষা এরকম একটা বোঝাচ্ছে। পরীক্ষণ পদ্ধতিটা হচ্ছে একটি সুনিয়ন্ত্রিত পরিবেশে দুই বা ততোধিক ঘটনার মধ্যে কি হতে হবে, ঘটনা ঘটতে হবে একটি সুনিয়ন্ত্রিত পরিবেশে দুই বা ততোধিক বা দুই বা তার অধিক ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক নিয়ে কাজ করার পদ্ধতিকেই আমরা পরীক্ষণ পদ্ধতি হিসেবে আখ্যায়িত করতে পারি। পরীক্ষণ পদ্ধতিতে দুটি চলক থাকে, একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক। স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক বা নির্ভরশীল চলক যেটাকে আমরা বলে থাকি। স্বাধীন চলক সব সময় নির্ভরশীল চলকের উপর নির্ভর করে থাকে। এর প্রকার হচ্ছে দুইটি প্রকার। এই পরীক্ষণ পদ্ধতিকেও দুইটি ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে পরীক্ষামূলক দল, পরীক্ষামূলক দল, আর দ্বিতীয়টি হচ্ছে নিয়ন্ত্রিত দল। তো এর আমরা সর্বশেষ যে পদ্ধতি সম্পর্কে জানবো সেটি হচ্ছে পরিসংখ্যান পদ্ধতি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। এটি কেন খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি? এটি হচ্ছে অনেকটা ম্যাথমেটিক্স টার্মের মতো। পরিসংখ্যান পদ্ধতিটা হচ্ছে ম্যাথমেটিক্স টার্ম ব্যবহার করে থাকে। কারণ হচ্ছে সমাজবিজ্ঞানের সমস্ত বিষয় আমরা বিভিন্নভাবে লিপিবদ্ধ করে রেখেছি বা সমাজবিজ্ঞানীরা লিপিবদ্ধ করে রেখেছেন বই পুস্তকের মাধ্যমে। যখন এগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হয়, এই সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য পরিসংখ্যান পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সামাজিক আমাদের সমাজে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক ঘটনাবলীর মধ্যকার বা পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের জন্য গাণিতিক পরিমাপ করা হয়ে থাকে। মানে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের সম্পর্ক নিরূপণ করা হয় গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে। এটাই হচ্ছে মূলত পরিসংখ্যান পদ্ধতি। সামাজিক তথ্যের যথাযথ পরিমাপ ছাড়া একটা সামাজিক তথ্য, যে কোনো একটা তথ্য, সামাজিক যদি আমরা ধরে নেই জনসংখ্যার তথ্য, তো এটা যদি আমরা পরিসংখ্যানের মাধ্যমে করে থাকি তাহলে এটি দেখতে খুব চমৎকার এবং খুব সহজেই ফুটে তোলা সম্ভব হয় এবং এটিতে সবাই আকৃষ্ট হয়ে যায়। এজন্য পরিসংখ্যান পদ্ধতি একটি খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি। বৈজ্ঞানিক জ্ঞান সঠিক মানে এই পরিসংখ্যান পদ্ধতির জ্ঞান ব্যতীত বৈজ্ঞানিক জ্ঞান সঠিক হতে পারে না। এজন্য পরিসংখ্যান পদ্ধতিকে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো আজকে আমরা তাহলে জানলাম দার্শনিক পদ্ধতি, তারপর জানলাম ঐতিহাসিক পদ্ধতি সম্পর্কে, তারপর আমরা জানলাম কেস স্টাডি বা ঘটনা অনুধান পদ্ধতি সম্পর্কে, তারপর জানলাম হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে, এরপর জানলাম হচ্ছে জরিপ পদ্ধতি সম্পর্কে, এরপর জানলাম হচ্ছে তুলনামূলক পদ্ধতি সম্পর্কে, এরপর জানলাম পরীক্ষণ পদ্ধতি সম্পর্কে এবং সর্বশেষ আমরা জানলাম পরিসংখ্যান পদ্ধতি সম্পর্কে। তোমরা মূল বই থেকে ভালোভাবে পড়ে নিও, তাহলে হয়তো বুঝতে আরো সুবিধা হবে। সে পর্যায়ে আজকের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।